change your future, but you can change your habits, and surely your habits will change your future. আজকের ক্লাসটির সূচনাই হোক ভারতের মিসাইল ম্যান তথা রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের এই মহান বাণীর মাধ্যমে। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 12-এর একটি ইংলিশ পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ নিয়ে। ক্লাসটি সকলকে দেখার অনুরোধ রইল এবং সকলে তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে এই ক্লাসের লিঙ্ক ছড়িয়ে দাও এবং তাদেরকেও পড়ার সুযোগ করে দাও। ক্লাসটি দেখার পর আশা করব এই কবিতা সম্পর্কে তোমার কোনো ডাউট থাকবে না। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ক্লাস 12-এর শেষ কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ। জন কিটসের লেখা এই কবিতাটি অত্যন্ত সহজ সরল এবং সুন্দর একটি অর্থ বহন করে। তার আলোচনায় আজকে আমরা উপস্থাপনা করেছি। এই কবিতাটি পড়ার আগে তোমাদের কিছু তথ্য এই কবিতা সম্পর্কে জেনে রাখতে হবে, যেগুলো কবিতাটি পড়ার কালীন তোমাকে অনেকটা সাহায্য করবে। এই কবিতাটির প্রথম নাম ছিল অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। জন কিটস প্রথমে এই কবিতার নাম লিখেছিলেন অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট, দেন পরবর্তীতে তিনি এটার নাম করেছিলেন দ্য পোয়েট্রি অফ আর্থ। তোমরা যেমন আগের কবিতাটা শেক্সপিয়ারিয়ান সনেট যেটা পড়েছিলে তোমরা, শ্যাল আই কম্পেয়ার ডে টু আ সামার্স ডে, ঠিক এর আগের কবিতাতে তোমরা জেনেছো এটা একটা শেক্সপিয়ারিয়ান সনেট। কিন্তু দ্য পোয়েট্রি অফ আর্থ এটা কি? ইট ইজ আ পেট্রার্কান সনেট। তোমরা প্রশ্ন করতে পারো হোয়াট ইজ আ পেট্রার্কান সনেট? পেট্রার্কান সনেট মিন্স যেখানে টোটাল 14টা লাইন থাকবে এবং 14টা লাইনের মধ্যে ফার্স্ট 8 লাইনস, প্রথম 8টা লাইনকে আমরা অক্টেভ বলবো এবং লাস্টে যে 6 লাইন থাকবে 6টা লাইন তাকে আমরা সেস্টেট বলবো। দেখো তোমাদের স্ক্রিনতে যেটা পার্পল কালার বা পিঙ্ক কালারের উঠছে ওই অংশটা হচ্ছে অক্টেভ এবং যেটা রেডিশ কালারে লাল রঙের উঠছে সেটা হচ্ছে সেস্টেট। আশা করি তোমরা বুঝতে পারছিলে অক্টেভ এবং সেস্টেট ব্যাপারটা। এবার তোমরা শেক্সপিয়ারিয়ান সনেটে তোমরা দেখেছো একটা রাইমিং স্কিম থাকে, একই রকম ভাবে কিন্তু এই পোয়েট্রি অফ আর্থেও একটা রাইমিং স্কিম রয়েছে। রাইমিং স্কিমটা কি? এ বিবি এ, এ বিবি এ, সিডিই সিডিই। একটু ক্লিয়ারলি বলে দিই, দেখো ফার্স্ট লাইনের ফার্স্ট ওয়ার্ড ডেড এর সাথে ফোর্থ লাইনের লাস্ট ওয়ার্ড মিট, একটা মিল আছে না? এই দুটোকে আমরা রিপ্রেজেন্ট করব এ অ্যালফাবেট দিয়ে। সিমিলারলি সেকেন্ড লাইনের লাস্ট ওয়ার্ড সান এবং থার্ড লাইনের লাস্ট ওয়ার্ড রান এর সাথে মিল আছে, একে আমরা রিপ্রেজেন্ট করব বি অ্যালফাবেট দিয়ে। পরবর্তী কোয়াড্রেন্ট এর মধ্যে ফার্স্ট লাইন অর্থাৎ ফিফথ লাইনে দেখো লাস্ট ওয়ার্ড আছে মিড এবং এইথ লাইনের লাস্ট ওয়ার্ড রয়েছে উইড। মিডের সাথে উইডের একটা মিল আছে, তাই এটাকে আমরা বলবো এ অ্যালফাবেট দিয়ে চিহ্নিত করব। ফিফথ লাইনের লাস্ট ওয়ার্ড লিডের সাথে এইথ লাইনের লাস্ট ওয়ার্ড লিডের মিল। একই রকম ভাবে সিক্সথ লাইন এর লাস্ট ওয়ার্ড ডান এবং সেভেন্থ লাইনের লাস্ট ওয়ার্ড ফান, দুটোর মধ্যে একটা মিল আছে, একে রিপ্রেজেন্ট করব বি অ্যালফাবেট দিয়ে। অর্থাৎ পরবর্তী কোয়াড্রেন্ট অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টের রাইমিং স্কিম হচ্ছে এ বিবি এ। তাহলে অক্টেভের রাইমিং স্কিম কি? এ বিবি এ এবং সেস্টেট। দেখো এখানে লাইন যেটা রয়েছে সেস্টেটের প্রথম লাইন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, লাস্ট ওয়ার্ড নেভারের সাথে দেখো দ্য ক্রিকেট সং ইন ওয়ার্থ ইনক্রিজিং এভার, এখানে এভার ওয়ার্ডের একটা মিল আছে, একে আমরা রিপ্রেজেন্ট করবো সি অ্যালফাবেট দিয়ে। সিমিলারলি পরের লাইন অন আ লোন উইন্টার ইভিনিং when the frost এই লাইনের সাথে and seems to one in drowsiness half lost, frost lost একটা ওয়ার্ডের মিল আছে, একে আমরা ডি অ্যালফাবেট দিয়ে রিপ্রেজেন্ট করব। এবং has wrought a silence from the stove their shrills, এই লাইনের লাস্ট ওয়ার্ড shrills এর সাথে একদম শেষ লাইন the grasshoppers among some grassy hills, shrills এবং hills কিছুটা সিমিলার ওয়ার্ডগুলো লাগছে শুনতে, এই জন্য একে আমরা ই অ্যালফাবেট দিয়ে যোগ করবো। অর্থাৎ
সিস্টেটের রাইমিং স্কিম কি? CDE CDE। পুরো কবিতার রাইমিং স্কিম তাহলে আমরা কি পেলাম বন্ধুরা? A BBA A BBA CDE CDE। ক্লিয়ার? এবার আমরা আসবো যিনি এই কবিতার পোয়েট জন কিটস, তার সম্পর্কে একটু আলোচনা করি। তোমাদের বইতে খুব সুন্দর করে লেখা আছে। জন কিটস ওয়াজ এ নোটেড পোয়েট অফ ইংলিশ রোমান্টিক মুভমেন্ট। তিনি একজন খুব রোমান্টিক কবি ছিলেন। তখন একটা ইংরেজিতে আন্দোলন হয়েছিল রোমান্টিসিজমের, এবং রোমান্টিসিজম মানে হচ্ছে কিন্তু লাভ টুয়ার্ডস নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসা, সেটাকে এখানে রোমান্টিসিজম বলা হচ্ছে। রোমান্টিসিজম মানে কিন্তু এখানে কোনো প্রেমিক এবং প্রেমিকার মধ্যে একটা প্রেম আলাপের কাহিনী কিন্তু নয়। He belonged to the second generation of romantic poets who came after Coleridge and Wordsworth। তোমরা ফার্স্ট জেনারেশনের কবি ওয়ার্ডসওয়ার্থের লেখা পড়েছো, একটা কবিতা তোমরা পড়েছিলে ওয়ার্ডসওয়ার্থের, উই আর সেভেন। তো এরা ছিলেন ফার্স্ট জেনারেশনের কবি। এদের পরবর্তী সেকেন্ড জেনারেশনের কবি হলেন জন কিটস। He is known for his vivid imaginary which are noted for their sensuous appeal। তিনি তার প্রাণবন্ত ছবি আঁকা তার জন্য পরিচিত হয়েছিলেন, যা তাদের সংবেদনশীল আবেদনের জন্য একটা বিখ্যাত বিষয় ছিল। খুব সুন্দর ছবি আঁকতে পারতেন তিনি। Some of his famous works are Ode to a Nightingale, Hyperion and Isabella। তার বিখ্যাত কিছু লেখা রয়েছে যেগুলো তো আমি পড়লাম। The argument put forward by Keats in the poem is that the natural music of the earth never ceases to play through the cycle of seasons। এই কবিতায় কিটস যে যুক্তিটা তিনি তুলে ধরেছেন তা হলো যে পৃথিবীর গান অর্থাৎ প্রকৃতির যে গানটা, ন্যাচারাল মিউজিকটা, রিদমটা কখনো বন্ধ হয় না। The poem is a sonnet in which the song of a grasshopper is embroidered in octave and that of the cricket in portrait in the sestet। আমি তোমাদের অক্টেভ সেস্টেট বললাম, এই অক্টেভ অংশতে গ্রাসহপারের কথা তোমরা পাবে, সেস্টেটে গিয়ে কিন্তু ক্রিকেটের কথা পাবে। ক্রিকেট মানে কিন্তু ঝিঝি পোকা। আরেকটা কথা একটু উল্লেখ করে দিই, তোমরা শেক্সপিয়ার সনেটে দেখেছো কবিতার মূল বিষয় লাস্ট লাইনে থাকে। সনেট নাম্বার 18 কে তোমরা যদি নোটিস করো তোমরা দেখতে পাবে, so long as man can breathe or eyes can see, so long this lives this and this gives life to thee। এটাই কিন্তু সনেট নাম্বার 18 এর মূল বক্তব্যের বিষয়, সেটা কিন্তু লাস্ট আমরা পেয়েছি। কিন্তু পেট্রার্কাল সনেটে ঠিক অপোজিটটা আমরা শুরুতেই পেয়ে যাবো কবিতার মূল বক্তব্যের জায়গা, কবিতাটা কি নিয়ে লেখা হয়েছে। দেখো এখানে রয়েছে, আমরা কবিতাটা স্টার্ট করতে চলেছি এবার। The poetry of earth is never dead। পৃথিবীর গান কখনো থামে না। When all the birds are faint with hot sun। যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যায় গরম সূর্যের কারণে। ফেন্ট, FAINT, ফেন্ট মানে কি? টায়ার্ড বা ক্লান্ত হয়ে যাওয়া। সূর্যের তাপে পাখিরা তাদের গান বাজনা করতে পারে না এবং তারা ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে কি করে? অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং তারা আশ্রয় নেয় ঠান্ডা গাছেতে। ঠান্ডা গাছ মানে যে গাছের তলাতে শীতলতা বা ঠান্ডা অনুভব করতে পারে, তাকে বলে কুলিং ট্রিজ। কুলিং ট্রিজ মানে যে গাছকে ফ্রিজে রাখা হয় সেটা কুল ঠান্ডা হয়ে যায় এমনটা নয়। আ ভয়েস উইল রান, একটা আওয়াজ ছুটে আসে। কার আওয়াজ? ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মুন মিড। হেজ, HEDG, হেজ মানে কি? ঝোপঝাড়, বুশ। প্রত্যেক একটা ঝোপ থেকে অন্য ঝোপঝাড়ে একটা আওয়াজ শোনা যায়, কিন্তু এই ঝোপগুলো, এই বুশগুলো, হেজগুলো কোথায় রাখা আছে? অ্যাবাউট দ্য নিউ মুন মিড। নিউ মুন মিড মানে লিখে রাখো বইয়ের উপর, সদ্য কাটা হয়েছে এমন তৃণভূমি। তোমরা মিড শব্দটা যদি দ্য প্রপোজাল ড্রামাটা পড়ো সেখানে পাবে মিডোজ মানে একটা তৃণভূমি, আর নিউ মুন মানে নতুন ভাবে কাটা হয়েছে এমন তৃণভূমি। গ্রামে গঞ্জে দেখতে পাবে যেখানে নতুন ভাবে একটা জমির উপর যখন অনেক ঘাস হয় তখন সেই জমিটাকে যখন ঘাসগুলো কেটে দেওয়া হয় তখন এক একটা জায়গায় করে কিছু কিছু করে ঘাস জড়ো করে রাখা হয়। সেই বুশগুলো, সেই হেজেতে একটা হেজ থেকে অন্য হেজে, একটা ঝোপ থেকে অন্য ঝোপে এক ধরনের আওয়াজ শোনা যাচ্ছে। কার আওয়াজ? দ্যাট ইজ দ্য গ্রাসহপার। এটাই হচ্ছে ওই ঘাস ফলনটা। দেখো
একদম অক্টেভের কিন্তু হিরো গ্রাসহপার এখানে অবতরণ করে গেছে। এবার দেখা যাক কি হয়। হি টেক্স দ্য লিড, সে এবার নেতৃত্বটা দেয় কোথায়? প্রকৃতির গানকে চালু রাখতে। দেখো এখন পাখিরা গান করছিল, সূর্যের যেই প্রচন্ড তাপ এলো তখন পাখিরা কি করলো? পাখিরা ঠান্ডা গাছে আশ্রয় নিল। এবার ঘাস ফড়িংটা এলো, তার আওয়াজ কিন্তু এই ঝোপ থেকে সে ঝোপে একদম শোনা যাচ্ছে। ইন সামার লাক্সারি, এই গ্রীষ্মের এই আনন্দতে, মানে লাক্সারি মানে হচ্ছে এই গ্রীষ্মকালটা ঘাস ফড়িংয়ের কাছে খুব একটা প্লেজারেবল টাইম, খুব আনন্দের টাইম। ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস ফর ওয়েন টায়ার্ড আউট উইথ ফান। সে কখনো তার আনন্দটা গ্রীষ্মেতে সেভাবে ব্যক্ত করেনি, এবং তাই যখন সে আনন্দ করতে করতে, প্রকৃতির গান গাইতে গাইতে সে ক্লান্ত হয়ে যায়। উইথ হিজ ডিলাইটস, তার আনন্দ করতে করতে, ডিলাইটস মানে হচ্ছে আনন্দ করা, প্লেজার। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন আনন্দ করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ে, হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড, সে বিশ্রাম নেয়, একটু আরাম নেয় কিছু শান্ত বা ঠান্ডা ঝোপঝাড়ের উপর। এখানে জেনে রাখতে হবে যে ইজ, ইএএসি, ইজ মানে হচ্ছে আরাম। এর একটা নাউন, মানে তোমরা বলতে পারো কমফর্ট, কনসোলেশন, ফ্রিডম। একটু রেস্ট নেয়, সাম প্লেজেন্ট উইড, কিছু ঠান্ডা বা আরামদায়ক ঝোপঝাড়ের উপরে সে বিশ্রাম নেয় ঘাস ফড়িংটা। দেখো অক্টেভ হয়ে গেল আমাদের। এবার আমরা আসছি সেস্টেট অংশে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর গান কখনো বন্ধ হয় না। দেখো অক্টেভ এবং সেস্টেমের প্রথম লাইন কিন্তু একই রকম কথা বলছে, কখনো সেগুলো বন্ধ হয় না। অন আ লুন উইন্টার ইভিনিং, শীতের একটা একাকী ঠান্ডা রাতে, when the frost has wrought a silence, যখন কুয়াশা একটা নিস্তব্ধতাকে রচনা করেছে। বেসিক্যালি কবি হচ্ছেন ইটালিয়ান, তাই ইটালি দেশে শীতের সময়টাতে প্রচন্ড ঠান্ডা পড়ে। ওই দেশে তো সাধারণভাবে যেমন আমাদের এই দেশে রয়েছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ওই দেশে অত ঋতুর বৈচিত্র্য দেখা যায় না, শুধুমাত্র দুটো তুমি দেখতে পাবে, এক হচ্ছে উইন্টার অ্যান্ড সেকেন্ড হচ্ছে সামার। এই উইন্টারের সময় ওখানে প্রচন্ড ঠান্ডা পড়ে, বিশেষ করে রাত্রিবেলায়। এই রাত্রিবেলাতে যখন কুয়াশা পড়ে, স্নোফল হয়, তুষারপাত হয়, তখন ফ্রম দ্য স্টোভ দেয়ার শিলস দ্য ক্রিকেটস সং, ওই স্টোভ থেকে শোনা যায় ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকার গান। এখানে স্টোভ, এসটিওভি, স্টোভ মানে হচ্ছে কিন্তু ফায়ার প্লেস। জেনারেলি শীত প্রধান দেশ ইটালি অঞ্চলে তো মানুষরা শীতের সময় বিশেষ করে রাত্রের দিকে একটু আগুন জ্বালান বাড়ির ভিতরে, মানে যেটা গ্রামেগঞ্জে দেখা যায়, পাড়ায় কোথাও রাস্তায় আগুন জ্বালিয়ে সবাই আগুনের উত্তাপ নিচ্ছে, সেটা শীত প্রধান দেশের মানুষের বাড়িতে বাড়িতে একটা করে ফায়ার প্লেস থাকে, যেখানে তারা ওই আগুনে কিছুটা তাপ নেন এবং শরীরটাকে গরম রাখার চেষ্টা করেন। সেই ফায়ার প্লেস থেকে শোনা যায় কার আওয়াজ? ঝিঝি পোকার আওয়াজ, ঝিঝি পোকার গান। ইন ওয়ার্মথ ইনক্রিজিং, এবার উত্তাপটা বাড়ার সাথে সাথে, অর্থাৎ যতই ওই স্টোভ থেকে আগুনের তাপ বাড়ছে ততই কিন্তু তার গানটা বাড়তে থাকছে। অ্যান্ড সিম টু ওয়ান ইন ড্রাউজনেস হাফ লস্ট, এবং একজন যখন তার ঘুমে প্রায় অর্ধঘুমাচ্ছন্ন অবস্থায় আছে, তার এমনটা মনে হয়, অর্থাৎ কেউ না কেউ তো এদের গানগুলো শুনছে, সেটা কবি হন আর যে কেউই হন, তাকে ইন্ডিকেট করা হয়েছে। অর্থাৎ একজনের প্রায় এই গান শুনতে শুনতে অর্ধঘুমাচ্ছন্ন অবস্থায় সে, তার এটা মনে হয়, ইট সিমস দ্য গ্রাস ওভার্স অ্যামাং সাম গ্রাসি হিলস, যে আবার যেন ঘাস ফড়িংটা ওই সবুজে গাছপালায় ঢাকা পাহাড় পর্বতের উপর থেকে তার গান ভেসে আসছে। অর্থাৎ কি? অর্থাৎ এই ঠান্ডার সময় কেটে গেছে এবং আবার সামার আসতে চলেছে, যেখানেতে কিন্তু গ্রাসহপার তার গান গাওয়া বন্ধ করেনি। অর্থাৎ প্রকৃতির গান কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, একটা রিদমিক ছন্দে চলছে, কখনো কিন্তু থামছে না। দেখো কোথাও কিন্তু। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের ক্লাস? কমেন্ট করে জানাতে আমাদের একদমই ভুলো না। আমরা খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে এই কবিতা থেকে যাবতীয় পরীক্ষা সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন আসতে পারে, এমসিকিউ, এসএকিউ, এলএকিউ, সমস্ত আলোচনার ভিডিও রাখবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে এই চ্যানেলের কথা ছড়িয়ে দাও এবং তাদেরকেও পড়ার সুযোগ করে দাও। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। কিপ ওয়াচিং,
কিপ স্টাডিং, অল দ্য ভেরি বেস্ট।